গুরুত্বপূর্ণ কথা বলি, এই মন্দির চত্বরে এসে আমি বক্তব্য দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আজকে আমার গাড়িটা যেখানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে 2 কিলোমিটার আগে রেখেছিলাম না। আজকে মানুষের মধ্যে এই ভরসা বিশ্বাস আসতে তৈরি করতে হবে। 2 কিলোমিটার দূরে রেখেছিলাম, যেখানে দাঁড়িয়ে করে রেখেছিলাম সেখানে জনবসতি না, একটা চায়ের দোকান ছিল। আমার এক সনাতনী ধর্মের ভাই ছিল, সেই ভাইকে আমি বলে গিয়েছিলাম, দাদা আমার গাড়িটা একটু লক্ষ্য করে রাখবেন। প্রায় 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, সেই ভাই কিন্তু সেখানে বসে আমার গাড়িটা পাহারা দিয়েছে। এটাই ভারতবর্ষ, এটাই পশ্চিম বাংলা। আর এটাকে শুধু ভোটের জন্য রাজা সেনদের মতো ব্যবহার করছে, আর সুকান্ত পাল্লার মতো ব্যবহার করছে, আর শুভেন্দুদের মতো ব্যবহার করছে। এটাকে হতে দেওয়া যায় না। আমরা বঞ্চিত। এই মন্দির কমিটি, মসজিদ কমিটি, দেখুন খোঁজ নিয়ে আমার উপরে তৃণমূলের কেন রাগ জানেন? এদের এত রাগ কেন জানেন? আমি একটু এদের দুর্নীতির কথা বেশি করে বলি কেন? আপনারা দেখবেন এই মন্দির কমিটিকে খুঁজলেও পাওয়া যাবে এই মন্দিরের নামে অনেক সম্পত্তি আছে। নেতারা চুরি করে খেয়েছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা কথা ভাবুন, তার দেবদেবীর নামে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। তাদের পরের প্রজন্মের জন্য কল্যাণার্থে বা তাদের বিশ্বাস আস্থার জায়গা থেকে যে এই সম্পত্তিটা ধর্মের নামে ব্যয় হবে, এই সম্পত্তি থেকে যা উপার্জিত হবে দেবদেবীর নামে ব্যয় হবে। যে সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ বিক্রি করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে, এই সাজদা আহমেদদের আমলে এত বড় নির্লজ্জ সরকার চলছে পশ্চিম বাংলায়। সেই দেবদেবীর নামে, সেই মন্দিরের নামে যে সম্পত্তি আছে এরা বেঁচে খেয়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরোধিতা যখন নওশাদ সিদ্দিকী করছে, যখন বলছে ওই সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে পৌঁছে দেওয়া হবে, আবার মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হবে, তখনই আমি নাকি মুসলমানদের দল, আইএসএফ নাকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আমি বলি ওয়াকফ প্রপার্টির কথা। ওয়াকফ প্রপার্টি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছিল। এই মমতা ব্যানার্জির আমলে ভূমি সংস্কার দপ্তর মমতা ব্যানার্জি নিজে চালাচ্ছে। সেই সরকারের আমলেই সেই অযোগ্য যেটা হস্তান্তরযোগ্য নয়, এই ওয়াকফ প্রপার্টিও এই সাজদা আহমেদদের সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। এটা যখন উদ্ধারের কথা বলি, এই ধর্মের নামে আবার যে সম্পত্তি দিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার যখন কথা বলি, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায়? 2022 সালে আমি ভুলে যাইনি, হয়তো আপনারা ভুলে যেতে পারেন বা অনেকের মনে আছে, টেট পরীক্ষার সময় আমার হিন্দু সমাজের মা বোনেরা যখন টেট পরীক্ষা দিতে তার কেন্দ্রেতে গিয়েছিল, মমতা ব্যানার্জি এই চোরেদের সরকার, অভিষেক ব্যানার্জির চাকরি চোরের সরকার, বাচ্চাদের মিড ডে মিল চোরের সরকার, রেশন চোরের সরকার, আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার থেকে হরণ করার সরকার কি করেছিল? ওরা দেখাচ্ছিল নাকি ওরা সততার প্রতীক। আমার হিন্দু সমাজের মা বোনের হাত থেকে শাখা পলাটা খোলা করিয়েছিল। তখন কোন শুভেন্দু অধিকারী, কখন কোন দিলীপ ঘোষ, তখন কোন সুকান্ত মজুমদার কিন্তু প্রতিবাদ করেনি। এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম রাজ্য সরকারের এই অপদার্থতামূলক কর্মের জন্য বিরোধিতা করেছিলাম। যখন আমি শাখা পলার বিরোধিতা করে খোলানোর বিরোধিতা করছি, তখন আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি, মুসলমানদের ছেলে হয়ে যাচ্ছি। যখন হিজাব নিয়ে অশান্তি করার চেষ্টা করছে তার যখন বিরোধিতা করছি, তখন আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায়? আপনার এলাকার এমএলএ কে জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে কি করে, জিজ্ঞাসা করবেন কি করে, ঘুমায় না চোখে চোখ রেখে কোশ্চেন করে জিজ্ঞাসা করবেন। আর বলবেন এমপি, বিদায়ী এমপি কে, বর্তমান প্রার্থীকে তৃণমূলের, আর এই বুলুবেড়িয়ার বড় বড় নেতাদেরকে তৃণমূলের বলবেন পার্লামেন্ট টিভি যেমন আছে বিধানসভা টিভি চালু করা হোক। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একমাত্র ছুঁচোবাজি ভিতরে গিয়ে কি করে আমরা একটু দেখতে চাই। আমার উপরে রাগের কারণ আছে। আর মমতা ব্যানার্জি খুব ভালোবাসে দলিতদের, খুব ভালোবাসে আদিবাসীদের,
খুব ভালো কথা, আমি বিরোধিতা করছি না, আরো বেশি ভালোবাসুক। কিন্তু আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আপনারা দলিত আদিবাসীদেরকে এত ভালোবাসেন, দলিত আদিবাসীদের চাকরির কোটাতে মুসলমান আর উচ্চবর্ণের লোক কি করে ঢুকছে ভাই, কি করে ঢুকছে স্যার? অর্থাৎ কজন ফেক এসটি এসসি সার্টিফিকেট করে চাকরি করছে, ফেক এসটি এসসি সার্টিফিকেটের কজনের ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন? স্যার উত্তর দেন তো আমাকে। উত্তর দিতে পারেনি, আর মনে মনে বলে বেটাকে জেলে রাখতে হবে। এ কথা যখনই বলছি আমি তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছি, নাহলে বিজেপি দালাল হয়ে যাচ্ছি। তো বন্ধুগণ, বলবো একটা কথাই, 2011 সালের আগে মুসলমানদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ওয়াকফ প্রপার্টির কথা বলেছিল। আমাকে ভোটে জেতাও, আমি মুসলমানদের উদ্ধার করে দেবো। পশ্চিমবাংলার মুসলমানরা কিন্তু ভেবেছিল এইবার কেউ তাদের ত্রাতা কর্তা এসেছে, এবার কেউ হয়তো উদ্ধার করবে। কিন্তু দুঃখের বিষয়, এই যে ওই ওপারে যে অঞ্চলগুলো আছে, নামগুলো বলো না, বাক্সি না কি অঞ্চলগুলো আছে, ব্রিজ হয়নি, খুলিয়াঘাটের ব্রিজের ওপারেও কিন্তু মুসলমান বাস করে। যদি কেউ মনে করেন মমতা ব্যানার্জি মুসলমানদের বাঁচাবে, কিন্তু এই ঘাটের ওপারেও মুসলমানরা বাস করে। 13 বছর হলো, আমি ধরে নিলাম মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য শুধু কাজ করবে, তা ওই ঘাটের থেকে ফাঁকা করে দিল না কেন এখনো? তাই মুসলমানকে উদ্ধার করতে এসে কি করেছে? উদ্ধার হয়নি। আপনাদের বলে রাখছি, এই সরকার এসে ইলিগাল মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দিয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আমরা কি দেখলাম? মুসলমানকে উদ্ধারের নামে এসে মমতা ব্যানার্জির ভাইপো তথা ডায়মন্ড হারবারের বিদায়ী এমপির তার সম্পত্তি রকেটের গতিতে বেড়ে গেল। এত বেড়েছে, রানিং কলকাতা হাইকোর্টের একজন জজ সেও উষ্মা প্রকাশ করেছে যে এত সম্পত্তি হলো কি করে। আর 2014 সালের আগে মোদিজি আর বর্তমান শুভেন্দু অধিকারী সাহেব যে দলের আছে, তারা হিন্দুকে উদ্ধার করতে এসেছিল। আমি ব্যক্তিগত বলছি, আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা হোক, অন্তত কেউ একটু উদ্ধার হোক, কেউ উদ্ধার হোক অন্তত। কিন্তু কি দেখলাম? হিন্দু ভাইকে উদ্ধার করতে এসে অমিত শাহজির ছেলের 15,000 গুণ ব্যবসায় বৃদ্ধি পেয়ে গেল। আর এই বাক্সি, এই কুলিয়া ব্রিজ থেকে শুরু করে এই বাইনানের, এই বাগনানের, এই পশ্চিমবাংলার আমার হিন্দু ভাই যিনি সকালে উঠে কলকাতায় যায়, এই যে কোনো কাজে তার দিন আনে দিন খায়, তার অবস্থা বরঞ্চ আরো তলনিতে চলে যাচ্ছে। আমি অনুরোধ করব, যারা ধর্মের নামে ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন। একটু দেখুন চোখ কান খুলে, কেউ বলছে হিন্দু বিপদে আছে, কেউ বলছে মুসলমান বিপদে আছে, সবাই বলছে আমাকে ভোট দাও, আমি হিন্দুকে উদ্ধার করব, আমি মুসলমানকে উদ্ধার করব। আমি আপনাদের বলি, 2014 সালের আগে উদ্ধার করার জন্য কে ছিল, আর 2011 সালের আগে কে ছিল? যারা উদ্ধার করতে আসলো সব থেকে বেশি কিন্তু এই দুটো সরকারের আমলে সেই সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলআইসি থেকে শুরু করে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি থেকে শুরু করে সব জায়গায় তখন অবস্থা তলনিতে চলে গিয়েছে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এরা ধর্মীয় বিভাজন করে আপনার আমার ভোট লুটে নেতা সেজে দিল্লি চলে যাবে, এসি ট্রেনে যাবে, না হলে ফ্লাইট চলে যাবে। দিনের শেষে রাম রহিম ভূতের লোক, তার মধ্যে বিভাজন লাগিয়ে দিয়ে এরা নেতা হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত এরা হবে। দেখুন না আনিস খানের কথা, এই বাগনানের কথা বলছি, 2016 সালে আমার হিন্দু, ওনার নামটা আমার ভুলে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে, ওনার নামটা ভুলে যাচ্ছে, আনিস খান তার হয়ে লড়াই করেছিল, তাকে খুন করা হয়েছিল। কি নাম? না রে বাবা, এই বাগনা নেই, একটা বাচ্চা মেয়েকে খুন করেছিল, এই ধরনের কিছু, ঈশিতা নামে সম্ভবত একটা বাচ্চা মেয়েকে, হ্যাঁ ক্লাস 9 না 10-এ। আজকে ভাবুন, তার পরিবার কিন্তু বিচারে পেল না। শুভেন্দু বাবু তো হিন্দুদের বাঁচাতে এসছে, তো শুভেন্দু বাবু বিচারটা করে দিতে পারলো না, আর আনিসকে তো বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি এসছে, আর মমতা ব্যানার্জির পুলিশ আনিসকে হত্যা করলো। তাহলে লাভটা কি হচ্ছে ভাই? দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। আমি অনুরোধ করব, ধর্মের নামে ভোট চাইলে, জাতের নামে ভোট চাইলে তাদেরকে প্রত্যাখ্যান করুন। বলুন আপনার অধিকার দেবে কি দেবে না, অধিকারের নিরিখে ভোট হোক, অধিকারের নিরিখে ভোটটা হওয়া দরকার। তাই বন্ধুগণ, অনেক দাবি করেছেন, বাইনানে 2টো উচ্চ মাধ্যমিক স্কুল আছে কিন্তু টিচার নাই। এটা তো আমি গত পরশু দিনের কথা বলছি। আরে বাবা রে,
ভাই খুব জোরে ঝড় হচ্ছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে আমার কয়েকটা বার্তা। প্রথম বার্তা হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কোনোদিন কিন্তু এই জিনিসটা দেখিনি। বরঞ্চ একটা জিনিস দেখতে আমরা অভ্যস্ত, সেটা কি? পাড়ায় পাড়ায় বুতে বুতে মারামারি, হিংসা, কাটাকাটি, খুন খারাপি, এটা অভ্যস্ত। আর এই জিনিসটা আমরা কোনোদিন দেখিনি। এই বাহিনানের কথা বলি, যেখানেই বলি যে আপনার